তুমি আমায় কখনো ছেড়ে যেও না ব্লুবার্ড। তুমি যা বলবে আমি তাই করব। নীলিমা ম্লান হেসে ভাবল, আপনাকে এই মুহূর্তে ওষুধগুলো খেতে বললে সেটা আপনি কখনোই শুনবেন না, তাই এই কাজটা আমাকে লুকিয়ে করতে হবে। কেটে গেল সেই রাত। তারপর আরো অনেক রাত্রে। দেখতে দেখতে আরহান চৌধুরীর মৃত্যুর প্রায় 1.5 মাস হয়ে গেল। এই 1.5 মাস নীলিমা ইউনিভার্সিটিতেও যায়নি, মেহরানের পাশে থেকেছে, সবসময় তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। মেহরানের অগোচরে আবারও তাকে ওষুধ দিয়েছে। মেহরান এখন আর আগের মতো নেই, আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেছে। তবে নীলিমাকে নিয়ে তার হিংসুটে মনোভাব এখনো কমেনি। এক পরন্ত বিকেলে নীলিমা মেহরানের কাছে এসে বলল, অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাই না, চলুন না একটু নদীর পাড়ে ঘুরে আসি। মেহরান মুচকি হেসে নীলিমাকে রেডি হতে বলল। নীলিমা খুশি হয়ে নীল রঙের গাউন এবং হিজাব দিয়ে মুখ বেঁধে ঝটপট রেডি হয়ে নিল। মেহরান নীল রঙের টি শার্ট এবং কালো জিন্স পরে রেডি হয়ে নিল। ওরা দুজন মিলে প্রায় 1 ঘন্টা নদীর পাড়ে সময় কাটালো। আজ নদীর পাড়ে নীলিমা পুরো সময় মেহরানের হাত জড়িয়ে ধরে হেঁটেছে। মেহরানের এই বিষয়টি খুব ভালো লেগেছে। তারপর ওরা বাসার উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে উঠেই নীলিমা বলল, গাড়িতে তো পানি নেই, আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে, প্লিজ একটা দোকান থেকে পানির বোতল কিনে আনুন। মেহরান নীলিমাকে বলল, ওকে আমি পানির বোতল কিনে আনছি। তুমি গাড়ির দরজা এবং গ্লাস লক করে বসো, বাইরে অনেক ধুলাবালি। বলেই দোকানের দিকে গেল। মেহরান পানি কিনে গাড়ির কাছে এসে দেখলো নীলিমা নেই। আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও নেই। মেহরান কয়েকটা দোকানে গেল, কিন্তু সেখানেও নীলিমাকে দেখতে না পেয়ে তার মাথা ঘোরার উপক্রম হলো। পুরনো তপ্ত মস্তিষ্ক আবারও তপ্ত হয়ে উঠল। মেহরানের আর বুঝতে বাকি রইল না কাজটা কি করেছে। পকেট থেকে ফোন বের করে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রোহানকে ফোন দিয়ে বলল, রোহান পুলিশকে ফোন দাও আর মেহেরুন চৌধুরীর লোকেশন ট্র্যাক করতে বলো। আর তুমি আমার দেওয়া ঠিকানায় দ্রুত চলে আসো। অপর পাশ থেকে রোহান ওকে সব বলে ফোন রেখে দিল। মেহরান ফোনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ডেভেল হাসি দিল। অন্ধকার একটি রুমে প্রায় আধা ঘন্টা যাবৎ ফ্লোরে হাত পা বেঁধে রাখা হয়েছে নীলিমাকে। নীলিমার মুখে সেলোটেপ লাগানো, তাই কমানোর শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। দরজার সামনে হঠাৎ কারো পায়ের আওয়াজ পেয়ে নিঃশুপ হয়ে গেল নীলিমা। চোখ জোড়া দিয়ে সামনে দাঁড়ানো ব্যক্তিটির অবয়ব দেখে বুঝতে পারলো ব্যক্তিটি পুরুষ। হঠাৎ উচ্চস্বরে ব্যক্তিটি হেসে উঠল। তারপর হাঁটু গেড়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট চালিয়ে নীলিমার সামনে বসল। মোবাইলের উজ্জ্বল আলো নীলিমার চোখের উপর পড়াতে নীলিমা চোখ জোড়া বন্ধ করে আবার গোঙানির শব্দ করে উঠল। সামনে থাকা ব্যক্তিটি এবার নিজের মুখের উপর আলো ঘুরালো। ব্যক্তিটিকে দেখে নীলিমার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। নীলিমার চোখের সামনে হাঁটু গেড়ে স্বয়ং আরিয়ান বসে আছে। নীলিমা এবার বিস্ময়ের শেষ সীমানায় পৌঁছল। ভাবল, এটা কিভাবে সম্ভব? মিরহান তো বলেছিল আরিয়ানকে মেরে রাস্তায় ফেলে দিয়েছে, তাহলে কি আরিয়ানের তেমন কোনো ক্ষতি হয়নি? সে তো দেখছি পুরো অক্ষত অবস্থায় আছে। রিয়ান হঠাৎ করে নীলিমার মুখের সেলোটেপ খুলে দিয়ে ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এমন ভাবে তাকিয়ে রইল যেন বহু যুগের না দেখা তৃষ্ণা মেটাচ্ছে। নীলিমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, নাকের ডগায় চিবুকের ঘামগুলো চিকচিক করছে। আরিয়ান পকেট থেকে টিস্যু বের করে খুব যত্ন করে নীলিমার মুখে থাকা ঘামগুলো মুছে দিল। তারপর ওর কপালে থাকা ছোট ছোট চুলগুলো হাত দিয়ে সরিয়ে বলল, এই 2 মাসে দেখছি আরো বেশি সুন্দরী হয়ে গেছে নীলপরি। নীলিমার বিস্ময় ভাব এখনো কাটেনি। আরিয়ানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি আমাকে কিডন্যাপ করেছেন? আরিয়ান এবার বসা থেকে দাঁড়িয়ে উচ্চ স্বরে হেসে বলল, হুম, আমি তোমাকে এইখানে আনিনি, তোমার গর্ভধারিণী মা তোমাকে কিডন্যাপ করেছে। আর যাকে তুমি মুখ ঢাকা অবস্থায় দেখেছো সে তোমার দ্বিতীয় বাবা। সে তোমাকে খুব যত্ন করে কিডন্যাপ করেছে। কি বলতো, তোমার মা খুব চালাক মহিলা, সে একদমই রিস্ক নিতে চায়নি, তাই তো সে তার শ্বেতাঙ্গ স্বামীকে তোমার ছবি দেখিয়ে তাকে দিয়ে তোমার কিডন্যাপ করিয়েছে। আরিয়ানের কথা শেষ না হতেই দরজার সামনে এক চিরচেনা নারী কণ্ঠস্বর ভেসে এল। নীলিমা সেই দিকে তাকিয়ে দেখলো ওর মা অর্থাৎ মেহরুন চৌধুরী দাঁড়িয়ে আছে এবং তার পাশেই দাঁড়িয়ে আছে তার শ্বেতাঙ্গ স্বামী মিস্টার ইয়োগা। নীলিমা আজ যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। আরহান চৌধুরীর মুখে মেহরুন চৌধুরীর সংগ্রামের কথাগুলো শুনে ওর মনে খুব ঘৃণা জন্মেছিল এই মানুষটির উপর। কিন্তু এখন তো নীলিমার এই মানুষটিকে ঘৃণা করতেও লজ্জা লাগছে।
নীলিমার ভাবনার মাঝেই হঠাৎ পুরো রুমের লাইট জ্বলে উঠল। আলোকিত রুমটিতে 4 জন মানুষ উপস্থিত। 3 জন নীলিমার চেনা ব্যক্তি আর একজন হলো নীলিমার নিচে, যে কিনা একের পর এক রহস্যের বেড়াচেলে আটকে পড়েছে। নীলিমা মেহেরুন চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমার সাথে এই জঘন্য কাজটা কিভাবে করতে পারলে? তোমার কি একবারও বুক কাঁপলো না মা? বলেই মেহেরুন চৌধুরী মিস্টার ইয়োগার দিকে তাকিয়ে হাসি মুখে বলল। মিস্টার ইয়োগা মেহেরুন চৌধুরীর বাংলা ভাষায় বলার কথাগুলো কিছুটা বুঝতে পেরে তার তামাটে দাঁত বের করে হাসি দিল। মেহেরুন চৌধুরী এইবার নীলিমার কাছে এসে ওর হাত পায়ের বাঁধন খুলে দিল। তারপর তার পার্স থেকে কিছু কাগজ বের করে নীলিমার সামনে ধরে বলল। মেহেরুন চৌধুরীর কথা শুনে আরিয়ান মুচকে এসে নীলিমাকে বলল, জানো নীলপরি, তোমার ওই খাপাটে মেহরান আমার মাথায় আঘাত করে আমাকে কোমায় পাঠিয়ে দিয়েছিল আর আমাকে রাস্তায় ফেলে দিয়েছিল। সৃষ্টিকর্তার কি ইচ্ছে, আমার হবু শাশুড়ি মা সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। আমাকে দেখে তার মনে একটু দয়া হয়েছিল। উনি আমাকে 2 মাস হসপিটালে ভর্তি রাখেন, তারপর আমি কোমা থেকে ফিরে আসি। সবচেয়ে বড় মিরাকল হলো তখন যখন আমি তোমার কথা তাকে বললাম আর সে আমাকে তোমার পুরো ঘটনা বলল। ইস, কি সিনেমাটিক কাহিনী, তাই না? যাই হোক, ওসব পুরনো কথা বাদ দাও। আমার হসপিটালে আমার কিছু ঝামেলা হয়েছে, পুলিশ আমাকে সন্দেহ করছে। তাই ভাবলাম তোমাকে বিয়ে করে ইতালির ভ্যানিস শহরে নিয়ে যাব। তোমার সাইকো মেহরান এবার ছিটে ফোটাও টের পাবে না। তাড়াতাড়ি পেপারস গুলোতে সাইন করে দাও। গতবার তো ফ্রিতে বাসর করতে চেয়েছিলাম, কিন্তু এইবার ভেবেছি তোমাকে পুরোপুরি দেনমোহর দিয়ে হালাল ভাবে বাসর করব। আমি জানি মেহরান তোমাকে ইউজ করেছে, আমার এসবই সমস্যা নেই। আরিয়ানের মুখে কথাগুলো শুনে নীলিমা তেতে উঠে মেহেরুন চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তুমি তো মা হওয়ার যোগ্যই না। নিউজে পড়েছি মায়ের হাতে সন্তান খুন হয়। তুমি তো মনে হয় আমাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না। আমি এই পেপারে কিছুতেই সাইন করব না। তোমার যা করার করে নাও। কি আর করবে, মেরেই তো ফেলবে, মেরে ফেলো। আমার দুর্ভাগ্য যে তোমার পেটে আমার জন্ম হয়েছে। আরে তুমি তো আমার শাশুড়ি মায়ের পায়ের যোগ্যও নয়। বলেই নীলিমা আরিয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মিস্টার আরিয়ান, আপনি আমার স্বামীর পায়ের নখের যোগ্যও না। আমার স্বামী এসব জানতে পারলে আপনাকে চিরদিনের জন্য কোমায় পাঠিয়ে দিবে। জানেন তো তার হাতে কত জোর? একবার আঘাত খেয়েও মন ভরেনি বুঝি। নীলিমার চড়া কণ্ঠের কথা শুনে মেহেরুন চৌধুরী এগিয়ে গিয়ে নীলিমার কাছে গিয়ে যে ওর চুলের মুঠি ধরতে যাবে তখনই পেছন থেকে একটা রাজবাড়ি কণ্ঠস্বর ভেসে আসলো। ডোন্ট ডেয়ার টু টাচ মাই ওয়াইফ, শাশুমাম। মেহেরুন চৌধুরী বড় বড় চোখ করে পেছনে তাকিয়ে দেখলেন মেহরান 2 হাত ভাঁজ করে দাঁড়ানো, আর তার পাশে দাঁড়ানো মেহরানের অ্যাসিস্ট্যান্ট রোহান, একজন মহিলা পুলিশ এবং 3 জন পুরুষ পুলিশ। মেহরুন চৌধুরী তাদের পেছনে আরো একজনকে দেখে বিস্ময়ের শীর্ষে চলে গেলেন। অস্ফুট স্বরে বলে উঠলেন, আসিফ, তুমি এখানে? মহিলা পুলিশ এসে মেহরুন চৌধুরীকে ধরে হ্যান্ডকাফ পরিয়ে বলল। আর একজন পুলিশ মিস্টার ইয়োগাকে ধরে বলল। মিস্টার ইয়োগা রোবটের মতো পুলিশের দিকে তাকিয়ে রইল। আরো একজন পুলিশ আরিয়ানের হাতে হ্যান্ডকাফ পরিয়ে বলল, ডাক্তার আরিয়ান, আপনি এবং কয়েকজন ডক্টর মিলে হসপিটালের আউটডোরে খুব কৌশলে ড্রাগ সাপ্লাই করতেন। আমরা অনেক তদন্ত করে আপনার কয়েকজন ডক্টর বন্ধুকে ধরার পর তারা সব কিছু স্বীকারোক্তি দেয়। আর আপনি যে তাদের লিডার সেটাও বলে দেয়। এখন জেলের ভাত খাওয়া জন্য প্রস্তুত হন। বলেই আরিয়ানকে নিয়ে যাওয়ার সময় আরিয়ান চিৎকার করে বলে ওঠে, আপনারা আমাকে নিয়ে যাচ্ছেন ভালো কথা, কিন্তু ওই সাইকো মেহরান অপরাধ করেও কেন পার পেয়ে যাবে? ও তো নীলিমার বন্ধু রাতুলকে মেরে ফেলেছে। ও তো নীলিমার বন্ধু রাতুলকে মেরে পঙ্গু এবং অন্ধ করে দিয়েছে, এমনকি আমার মাথায় আঘাত করে কোমায় পাঠিয়ে দিয়েছিল। তাহলে ওর তো আরো কঠিন শাস্তি হওয়া উচিত। পুলিশ অফিসার আরিয়ানের কথার উপর কাটকাট জবাব দিল, কোনো সাক্ষী প্রমাণ ছাড়া আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি না। মিস্টার আফরাজ, মেহরান চৌধুরীর বিরুদ্ধে থানায় কোনো কমপ্লেন করা হয়নি, তাই তাকে আমরা ধরতে পারবো না। আর আপনাদের কুকুরটির সব প্রমাণ আমাদের কাছে আছে, তাই কথা না বাড়িয়ে থানায় চলুন। বলেই পুলিশগুলো আসিফ সহ 4 জনকে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল। নীলিমার রাগে এবং ঘৃণায় মেহরুন চৌধুরীর দিকে একবারও তাকালো না।
এদিকে মেহরান আরিয়ানের যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হেসে ভাবল, রাতুলকে তো আমি নিজের টাকা খরচ করে কানাডা পাঠিয়ে দিয়েছি যেন ব্লুবার্ড ওর সাথে কখনো দেখা করতে না পারে। আর তোর তো কই মাছের প্রাণ, তাই আবারও বেঁচে গেছিস। যাই হোক, এইবার জেলে গিয়ে বাকি মজাটা বুঝবি। বেবি নীলিমার দিকে রক্তিম দৃষ্টিতে তাকালো। নীলিমা মেহরানের রক্তিম দৃষ্টি দেখে বেশ অবাক হলো। শুকনো ঢুকিলে ভাবল, আমি আবার কি করলাম? উনি আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? মেহরান নীলিমার কাছে এসে ওর হাত ধরে টেনে বাইরে নিয়ে গাড়িতে উঠতে বলল। নীলিমা গাড়িতে উঠল। মেহরান ড্রাইভিং সিটে বসে হাই স্পিডে গাড়ি চালাতে লাগলো। নীলিমা বেশ ভয় পেয়ে গেল। ও মেহরানের দিকে তাকিয়ে দেখলো তার কপালের রগগুলো ফুলে উঠছে। নীলিমা উত্তেজিত হয়ে মেহরানকে জিজ্ঞেস করলো, কি হলো? এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? এভাবে চালালে তো অ্যাক্সিডেন্ট হবে। প্লিজ গাড়ির স্পিড কমিয়ে দিন, আমার খুব ভয় লাগছে। মেহরান নীলিমার কথায় পাত্তা না দিয়ে আরো জোরে গাড়ি চালাতে লাগলো। নীলিমা এবার মেহরানের স্টিয়ারিং এ রাখা হাত ধরে বলল, প্লিজ স্পিড কমিয়ে চালান, আমার সত্যিই খুব ভয় লাগছে। মেহরান নীলিমার হাত ছড়িয়ে রাগে ফুসফুস করতে করতে বলল, এখন ভয় লাগছে কেন? যখন আমি তোমাকে গাড়ির দরজা এবং গ্লাস লক করে বসতে বলেছিলাম তখন তো আমার কথা শোনোনি। তারপর ওই শ্বেতাঙ্গ ইয়োগা যখন তোমায় ধরে নিয়ে গেল তখন তোমার ভয় কি পালিয়েছিল? নীলিমা এইবার মেহরানের রাগের আসল কারণ বুঝতে পারল। ভাবল, সত্যি তো আমার খুব ভয় লেগেছিল, কিন্তু ওই লোকটা আমার মুখে আগেই স্যালোটেপ লাগিয়ে দিয়ে চোখের পলকে তুলে নিয়ে গেল। ভেবেই নীলিমার সর্বাঙ্গের লোম দাঁড়িয়ে গেল। নীলিমা মেহরানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার ভুল হয়েছিল, আমি গাড়ির বাইরে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম। তারপর কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আচ্ছা, আই অ্যাম সরি, প্লিজ আস্তে গাড়ি চালান। নীলিমার মুখে গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকার কথা শুনে মেহরান আরো রেগে গেল। নীলিমা নিজেও জানে না ওকে খুঁজে না পেয়ে মেহরানের কি অবস্থা হয়েছিল। মেহরান এইবার দ্বিগুণ স্পিডে গাড়ি চালাতে লাগলো। নীলিমা মেহরানকে কিছু বলার আগেই ওদের গাড়ির সামনে হঠাৎ একটি গাড়ি এসে সংঘর্ষ হলো। সামনের গাড়িটি লো স্পিডে আসায় তেমন কোনো ক্ষতি হয়নি। মেহরানের গাড়ির সামনের গ্লাসের অর্ধেক কাঁচ ভেঙে আছে। মেহরানের কপালে ছোট্ট এক টুকরো কাঁচ ঢুকে গেছে, তবে তেমন ব্লিডিং হচ্ছে না। কিন্তু নীলিমা সিট বেল্ট না বাঁধায় ও সামনের দিকে ঝুঁকে গেছে, তাই ওর কপালের চামড়া ভেদ করে বেশ বড় একটা কাঁচের কিছু অংশ ঢুকে গেছে। নীলিমার কপাল থেকে অনেক রক্ত পড়ছে। অপর পাশের গাড়ির মালিকের তেমন কোনো সমস্যা হয়নি। উনি তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে মেহরানের গাড়ির কাছে এসে নীলিমার অবস্থা দেখে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বললেন। মেহরান নীলিমার কপালে রক্ত দেখে পাগল প্রায়। ওই লোকটির গাড়িতে করে দ্রুত নীলিমাকে হসপিটালে নিয়ে যায়। নীলিমা ভয়ে এবং কপাল থেকে অনেকটা রক্ত বের হওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। হসপিটালে নেওয়ার পর নীলিমাকে এমার্জেন্সিতে নেওয়া হয়। মেহরান শক্ত করে নীলিমার হাত ধরে বসে আছে। কিছুক্ষণ পর ডক্টর আনোয়ার হোসেন এসে নীলিমাকে দেখে বললেন তার কপালে বেশ ব্লিডিং হয়েছে, এখনই সেলাই দিতে হবে। তারপর ডক্টর সেখানে থাকা ইন্টার্নি শিফট করা একটি ছেলেকে নীলিমার মাথায় সেলাই দিয়ে ব্যান্ডেজ করে দিতে বললেন। একটা ছেলে নীলিমার মাথায় স্পর্শ করবে শুনে মেহরানের মাথা পুরো গরম হয়ে গেল। মেহরান ডক্টরের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, এখানে ফিমেল নার্স নেই? মেহরান তীব্র কণ্ঠে বলল, আমাদের ইউনিভার্সিটি থেকে আমি হেলথ কেয়ার ক্যাম্পে গিয়েছিলাম, সেখানে গিয়ে সেলাই দেওয়া শিখেছি। আমার ওয়াইফের আক্রান্ত স্থানে আমি নিজেই সেলাই করতে পারবো, আপনি শুধু লোকাল ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করুন। ডক্টর আনোয়ার হোসেন তার এতদিনের অভিজ্ঞতায় বুঝতে পারলেন মেহরানের মানসিক সমস্যা আছে, নইলে স্ত্রীর এরকম ক্রিটিক্যাল অবস্থায় কেউ এত ওভার পজিটিভ হতে পারে না। এই মুহূর্তে তার মেহরানকে হসপিটাল থেকে বের করে দিতে ইচ্ছে করছে। পরক্ষণেই ভাবলেন মেহরান পাগল হলেও তিনি তো একজন সুস্থ মানুষ। তাই মেহরানের দিকে তাকিয়ে ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে বললেন। মেহরান হ্যাঁ বোধক মাথা নাড়ল। ডক্টর ইন্টার্নশিপ ছেলেটিকে কিছু একটা বলে সেখান থেকে চলে গেলেন। মেহরানের সাথে ছেলেটা অ্যাসিস্ট করল। মেহরান খুব যত্ন করে নীলিমার কপালে সেলাই করে দিল, তারপর ড্রেসিং করে ওকে শুইয়ে দিল। অজ্ঞান অবস্থায় মাঝে মধ্যে নীলিমার আর্তনাদ মেহরানের বুকটা যেন ঝাঁঝরা করে ফেলল। কিছুক্ষণ পর ডক্টর এসে মেহরানকে একটি প্রেসক্রিপশন দিয়ে বললেন,
বলেই সেখান থেকে চলে গেলেন। নীলিমার জ্ঞান প্রায় 2 ঘন্টা পর ফিরল। চোখ জোড়া খুলে তাকিয়ে দেখল মেহরান ওর দিকে তার লাল চোখ জোড়া দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলিমা মাথায় হাত দিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছে। অবশেষে বুঝতে পারলো যে ও হসপিটালে আছে। মেহরানের কপালের দিকে ওর চোখ গেল। দেখলো মেহরানের কপালের কাটার জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। এদিকে নীলিমাকে চোখ জোড়া খুলতে দেখে মেহরানের মুখে হাসি ফুটে উঠল। নীলিমার পুরো মুখে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল। নীলিমা আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। তারপর মেহরানের দিকে তাকিয়ে বলল, আপনার কপালে রক্ত জমাট বেঁধেছে, ড্রেসিং করেননি কেন? ইনফেকশন হবে তো। মেহরান আলতো হেসে বলল, বাসায় গিয়ে ড্রেসিং করব। আগে বলো তোমার এখন কেমন লাগছে? ভালো লাগছে, তবে মাথাটা একটু ব্যথা করছে আর বমি বমি লাগছে। নীলিমার মুখে বমির কথা শুনে মেহরান উত্তেজিত হয়ে পড়ল। সে কি বলছো? হোকে আমি ডক্টরকে ডেকে আনছি। বলেই সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ডক্টর এসে নীলিমাকে ওর শরীরের কন্ডিশন জিজ্ঞেস করতেই নীলিমা সবকিছু বলল। নীলিমার কথা শুনে ডক্টর মেহরানকে একজন গাইনি ডক্টরের কাছে নীলিমাকে নিয়ে যেতে বললেন। ডক্টরের কথা শুনে মেহরান কিছু না বুঝলেও নীলিমার ঠিক বুঝে ফেললো যে কি হতে চলেছে। হঠাৎ নীলিমার মুখে হাসি ফুটে উঠল। ওর সন্দেহ যদি সত্যি হয় তাহলে ওর থেকে বেশি খুশি কেউ হবে না। মেহরান নীলিমার মুখে হাসি দেখে বলল, কি হলো, হাসছো কেন? নীলিমা হাসি থামিয়ে মেহরানের কানের কাছে এসে ফিসফিস করে বলল। আই থিঙ্ক আমার মা বাবার হতে চলেছি। নীলিমার কথা শুনে মেহরান মনে হয় ধুম করে আকাশ থেকে পড়ল। খুশিতে নীলিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। নীলিমা বলল, আরে আরে কি করছেন? ছাড়ুন, এভাবে জড়িয়ে ধরলে আমি ভালো করে নিঃশ্বাস নিতে পারবো না, আর বেবিও তো কষ্ট পাবে। মেহরান নীলিমার শুষ্ক ঠোঁট জোড়ায় চুমু দিয়ে বলল, বেবি একটু কষ্ট পাবে না। এখন থেকে তোমায় আরো বেশি বেশি আদর করব। তাহলে বেবি বড় হয়ে আমার মতো রোমান্টিক হবে, তোমার মতো আনরোমান্টিক হবে না। নীলিমা ঠোঁটে হাসির রেখা ফুটে ভাবল। রোমান্টিক হলে হোক, কিন্তু আপনার মতো রোমান্টিক সাইকো না হলেই হয়। কেটে গেল 7 মাস। মেহরান এখন হোম অফিস করে। এই 7 মাস মেহরান একজন আদর্শ স্বামীর দায়িত্ব পালন করেছে। মেহরান নীলিমাকে 3 বেলা নিয়ম করে পুষ্টিকর খাবার খাইয়ে দিয়েছে। নীলিমা মাঝে মধ্যে খাবারে অনীহা প্রকাশ করলেও মেহরানের ডেঞ্জারাস শর্তে ভয়ে খেয়ে নিয়েছে। মেহরান প্রতি মাসে নীলিমাকে গাইনি ডক্টরের কাছে চেক আপ করাতে নিয়ে গেছে। নীলিমা দেখতে এখন আগের থেকে বেশ গোলমোল হয়েছে। সেটা নিয়ে নীলিমা আফসোস করলেও মেহরানের কোনো আফসোস নেই। সে তো নীলিমার পুরো মনটাকে ভালোবেসে ফেলেছে। নীলিমার শারীরিক গঠন যেমনই হোক, মেহরানের কাছে সেটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস মনে হয়। নীলিমার মাঝে মধ্যে হাত পায়ে খুব ব্যথা করে। মেহরান খুব যত্ন করে ওর পায়ে তেল মালিশ করে দেয়। নীলিমার হাত পা টিপে দেয়। নীলিমা অনেকবার না করলেও শোনেনি, উল্টো ওকে ধমক দিয়ে বলেছে এইসব কুসংস্কার প্রথা থেকে বেরিয়ে আসতে। নীলিমাও আর কিছু বলতে পারেনি। দেখতে দেখতে নীলিমার ডেলিভারি ডেট চলে এলো। ডেটের 2 দিন আগে দুপুরের একটু পরে নীলিমার লিভার পেইন উঠল। মেহরান বিছানায় বসে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল। নীলিমাকে ব্যথায় ছটফট করতে দেখে সে দিশেহারা হয়ে যায়। সে বুঝতে পারে নীলিমার লিভার পেইন উঠছে, কারণ এই ব্যাপারে ডক্টর আগেই সতর্ক করে দিয়েছিল। আর এক মুহূর্ত দেরি না করে মেহরান নীলিমাকে কোলে নিয়ে গাড়িতে করে দ্রুত হসপিটাল নিয়ে যায়। ডক্টর নীলিমার আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারলো নীলিমার পেটে যমজ বেবি উল্টো হয়ে আছে, তাই এমার্জেন্সি সিজার করতে হবে। ডক্টর মেহরানের সাথে এই ব্যাপারে কথা বললে মেহরান সাথে সাথে হ্যাঁ বলে দেয় আর ডক্টরকে হাত জোর করে অনুরোধ করে, বলে নীলিমাকে যেন খুব কেয়ারফুলি অপারেশন করে। ডক্টর মুচকি হেসে আশ্বাস দেন তারা প্রতিটি মা এবং সন্তানের জীবন নিরাপদে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। প্রায় 1.5 ঘন্টা পর ডক্টর ওটি থেকে বের হয়। মেহরানের চিন্তিত মুখ দেখে মুচকি হেসে বললেন, কংগ্রাচুলেশন, আপনার যমজ বেবি হয়েছে, একজন ছেলে এবং একজন মেয়ে। 2 জন নার্স এসে হাসি মুখে বাচ্চা দুটোকে মেহরানের সামনে নিয়ে আসলে মেহরান ওদের দেখে মাশাআল্লাহ বলে ওঠে। তারপর একজন নার্সের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমার ওয়াইফ কেমন আছে? নার্সের কথা শুনে মেহরান স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মেহরান তার খুশির বিষয়টি রেহানা বেগমকে ফোন করে জানায়।
খবরটি পেয়ে রেহানা বেগম হসপিটালে ছুটে চলে আসে। নীলিমাকে কেবিনে শিফট করা হলে মেহরান ওর কাছে এসে কপালে আলতু করে চুমু দিয়ে বলল, দেখো ওই দুটো দোলনায় আমার দুটো তারা শুয়ে আছে। নীলিমা মুচকি হেসে বলল। দুটো তারা কেন? ওরা তো দুটো চাঁদ। মেহরান নীলিমার হাত ধরে বলল, হুম, আমার চাঁদ একটাই, আর সেটা হলো তুমি, আর ওরা হলো চাঁদের পাশে ঘিরে থাকা দুটো তারা। নীলিমা মুচকি হেসে বলল। আপনার কথা শুনে আমার একটা গান মনে পড়ে গেল। মেহরান বলল, আমি জানি কি গান। ওকে, তোমার কষ্ট করে গাইতে হবে না, আমি গাইছি। বলে মেহরান গেয়ে উঠল। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। মেহরানের গান শুনে নীলিমা মুচকে হাসল। বাচ্চাদের আকিকার পর ওদের নাম রাখা হলো। মেহরান তাদের মেয়ের নাম রেখেছে জান্নাতুল ফেরদৌস মেহরা, আর নীলিমা ওদের ছেলের নাম রেখেছে আফরান নেহান চৌধুরী। সময় চির বহমান, কেটে গেল 2 বছর। নীলিমা মেহরানকে বুঝিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে শুধু পরীক্ষা দিয়েছে। নিশি এবং নীলিমা দুজনেই অনার্স কমপ্লিট করেছে। নিশি জিসানের সাথে খুব সুখে সংসার করছে। নিশি নীলিমার সাথে মাঝে মধ্যে কথা বলে। নিশির প্রেগন্যান্সির 5 মাস চলছে। রাতে মেহরান একটু বাইরে গিয়েছিল। সেই সুযোগে নীলিমা, নিশি এবং রেহানা বেগমের সাথে কথা বলে মোবাইল কাভার্টে রাখতেই মেহরান রুমে ঢুকল। হঠাৎ মেহরানকে দেখে নীলিমা ভূত দেখার মতো চমকে উঠল। মেহরান নীলিমার কাছে এসে বলল, কি হলো এভাবে চমকে উঠলে যে? নীলিমা মেহরানের হাবভাব দেখে বুঝতে পারলো যে মেহরান কিছু দেখেনি। তাই মনে মনে আল্লাহকে অনেক ধন্যবাদ দিয়ে মেহরানের কাছে গিয়ে বলল, হঠাৎ করে রুমে আসলেন তাই ভয় পেয়েছি। ঘড়িতে এখন 11:30 বাজে। ছোট চৌধুরী সাহেব এবং মেহরা মামনি ঘুমাচ্ছে। আজ জোছনা রাত। চলুন না ছাদে গিয়ে খোলা আকাশের নিচে দুজনে চন্দ্রবিলাস করি। মেহরানও সেটাই ভাবছিল। নীলিমার কথা শুনে মুচকে হাসি দিয়ে ওকে কোলে তুলে নিয়ে ছাদে চলে গেল। নীলিমাকে কোল থেকে নামিয়ে চিলেকোঠার সিঁড়িতে বসল। তারপর সেও নীলিমার পাশে বসল। নীলিমা মেহরানের ঘাড়ে মাথা রেখে বলল, আমাকে কোলে নিতে আপনার এখন কষ্ট হয় না? মেহরান মুচকি এসে বলল, কি অদ্ভুত টাইপের কথা বলো তুমি। তোমার ওজন আগে ছিল 50 কেজি, এখন মাত্র 4 কেজি বেড়েছো। তুমি আরো 50 কেজি বাড়লেও আমার সমস্যা হবে না। এত কষ্ট করে জিম করে বডি বানিয়েছি তো তোমাকে কোলে নেওয়ার জন্যই, ব্লুবার্ড। মেহরানের কথা শুনে নীলিমা হো হো করে হেসে উঠল। হাসি থামিয়ে মেহরানকে বলল, আচ্ছা, আপনি বাচ্চাদেরকে সারা রাত বুকে জড়িয়ে রাখেন, আপনার কষ্ট হয় না? আমি কত করে বলি একজনকে আমাকে দিন, কিন্তু আপনি শোনেন না। মেহরান দুষ্ট হেসে বলল, তুমি ওদেরকে বুকের সাথে মিশিয়ে ঘুম পাড়াবে, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। তাছাড়া ওরা তো জড়িয়ে ধরার পর 1 ঘন্টার মধ্যেই ঘুমিয়ে যায়, তখন বিছানায় শুয়ে দেই, তাই আমার একটু কষ্ট হয় না। নীলিমা অবাক হয়ে জিজ্ঞেস করল, শেষ পর্যন্ত আপনি বাচ্চাদের নিয়েও? নীলিমার ঠোঁট জোড়ায় আগুন দিয়ে মেহরান বলল, হিংসা করি, খুব হিংসা করি ব্লুবার্ড। আমি জানি ওরা তোমার সন্তান। স্ত্রীর তার স্বামীর প্রতি ভালোবাসা এবং মা তার সন্তানের প্রতি ভালোবাসা দুটো 2 রকম, কিন্তু তবুও সব কিছুর একটাই নাম ভালোবাসা। তুমি ওদের আদর করো, ওদের খাইয়ে দাও, ওদের সাথে খেলা করো, ঘুরতে যাও, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি শুধু আমাকেই তোমার বুকের সাথে গভীরভাবে মেশাবে, আর কাউকে না। মেহরানের কথাগুলো শুনে নীলিমা এবার বেশ খটকা লাগলো। ভাবল, আমি তো 2 বছর যাবৎ প্রতিদিন তার খাবারের সাথে ওষুধ মিশিয়েছি, তবুও সে এখনো সম্পূর্ণ সুস্থ হলো না কেন? পরক্ষণেই ওর মনে পড়লো ডক্টর বলেছিল মেহরান ওষুধ খেলে কিছুটা কন্ট্রোলে থাকবে, কিন্তু ও পুরোপুরি সুস্থ হবে না। মেহরান নীলিমার দিকে তাকিয়ে বকা হেসে ভাবল, নিজেকে তুমি খুব চালাক মনে করলেও আমি হলাম চালাকের মাস্টার। কি ভেবেছিলে আমাকে খাবারের সাথে ওষুধ মেশাবে আর আমি জানবো না? হ্যাঁ, তোমার দেওয়া ওষুধ আমি খেলেও মাঝে মাঝে তোমার অগোচরে ফেলে দেই। আমি জানি আমার একটা মানসিক রোগ আছে, তাই তো বাবার কথা শুনে তোমাকে হারানোর ভয়ে ওষুধগুলো খাচ্ছি। নইলে তুমি যে লুকিয়ে ফোন ব্যবহার করো, নিশি এবং রেহানা আন্টির সাথে কথা বলো, এগুলো আগের মিহিরান দেখলে কতটা ভয়ানক কাহিনী ঘটে যেত সেটা তুমি নিজেও জানো না। কিন্তু আজ আমি অনেক শান্ত হয়ে গেছি, আর সেটা শুধু তোমাকে নিজের বাহুডোরে সারা জীবন বেঁধে রাখার জন্য ব্লুবার্ড। আমি কখনোই তোমার দেওয়া ওষুধগুলো নিয়মিত খাবো না, তাহলে তোমার প্রতি আমার ক্রেজিনেস কমে যাবে, সেটা আমি কিছুতেই চাই না। কথাগুলো ভেবে মেহরান নীলিমার কানের কাছ থেকে ছোট ছোট চুলগুলো সরিয়ে ফিস ফিস করে বলল,
এই জ্যোৎস্না রাতে তোমায় খুব কাছে পেতে মন চাইছে ব্লুবার্ড। নীলিমা মুচকি হেসে মেহরানের গালে হাত রেখে বলল। এই মুহূর্তে আমার একটা গান মনে পড়ছে, গাইবো? গাও। নীলিমা গাইতে শুরু করলো। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, দেখো এই ঝিলিমিলি চাঁদ, সারা রাত আকাশে সলমা জড়ি। নীলিমার কণ্ঠে গান শুনে মেহরান ওর গলার নিচে মিচমিচে কালো তিলে চুমু দিয়ে বলল। বরাবরের মতোই অসাধারণ গাও তুমি। এখন আমার একটা গান মনে পড়ছে, শোনাবো? নীলিমা মুচকি হেসে বলল। অবশ্যই। মেহরান গেয়ে উঠল। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদেই হাত বাড়াই, ঝলসে যাব জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছি কেন তোমাকেই ছুতে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। মেহরানের গান শুনে নীলিমা ভাবল। ইহজন্মে আপনাকে সুস্থভাবে না পেলেও পরজন্মে সৃষ্টিকর্তার কাছে আপনাকে পরিপূর্ণ সুস্থভাবে চাইব প্রিয়। নীলিমার ভাবনার মাঝে মেহরান ওর ঠোঁট জোড়ায় আলতো করে চুমু দিয়ে বলল। আমার ভালোবাসার অনলে পড়তে চাও ব্লুবার্ড? নীলিমা মুচকি হেসে হাসি ভয়েসে মেহরানের লোমশ বুকে স্পর্শ করে বলল। আজ আমার ভালোবাসার অনলে আপনাকে পুরাবো প্রিয়। বলেই মেহরানের বুকে গভীরভাবে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। মেহরানও নীলিমাকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিল। তারপর নীলিমাকে কোলে করে চিলে কোঠার রুমে নিয়ে বিছানায় বসালো। ধীরে ধীরে দুজন মানবী ভালোবাসার অনলে পড়তে থাকলো, যে ভালোবাসা অসীম, অপরিসীম, সীমাহীন। সমাপ্ত।